দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, সুমিত স্টার্টেড এ ওয়ার্ক অ্যান্ড লেফট দ্য ওয়ার্ক আফটার ওয়ার্কিং ফর 12 days। তার মানে সুমিত একটা কাজ শুরু করেছে, সেই কাজটা 12 দিন করে সেই সুমিত কাজটা ছেড়ে দিয়েছে সুমিত। ভাবেশ ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 24 days। ভাবেশ যে ছিল সে ওই কাজের যে রিমেনিং কাজটুকু পড়ে আছে সেই কাজটুকু কে করেছে? ভাবেশ করেছে। ইফ সুমিত হ্যাড লেফট দ্য ওয়ার্ক আফটার ওয়ার্কিং ফর 6 days, যদি সুমিত 6 দিন কাজ করে দেন কাজটা ছেড়ে দিত, দেন ভাবেশ মাস্ট হ্যাভ ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 36 days। তাহলে ভাবেশ রিমেনিং কাজটা 36 দিনে কমপ্লিট করে দিতে পারত। তাহলে এইবার এইখান থেকে আমাকে কিচ্ছু বলে দেয়নি, খালি দিন বলে দিয়েছে। তাও আবার কিসের দিন, মানে এরকম ভাবে বলেছে সুমিত কাজ করেছে এইখান থেকে এইটুকুনি পোর্শন, ভাবেশ কাজ করেছে এইখান থেকে এইটুকুনি পোর্শন, দুটোকে যোগ করলে আমি কি পাচ্ছি? টোটাল নাম্বার অফ টোটাল ওয়ার্ক, মানে সুমিত যতটা কাজ করেছে আর ভাবেশ যতটা কাজ করেছে দুটোকে মিলে হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। তাহলে আমি এখান দিয়ে বলতে পারি, আমি অ্যাজুম করিনি যে সুমিতের এফিসিয়েন্সি হচ্ছে তোমার এস আর ভাবেশের এফিসিয়েন্সি হচ্ছে বি। ঠিক আছে, এইবার কি বলেছে? সুমিত একটা কাজ শুরু করেছিল, 12 দিন পরে কাজটা ছেড়ে দিয়েছে। তাহলে ওই 12 দিনে সুমিত কতটা কাজ করেছে? সুমিতের এফিসিয়েন্সি ইনটু টাইম, এফিসিয়েন্সি ইনটু টাইম করলে আমরা কি পাচ্ছি? ওয়ার্ক পাচ্ছি। ভাবেশ ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 24 days। তাহলে রিমেনিং যতটা কাজ পড়েছিল সেই কাজটুকু ভাবেশ 24 দিনে করেছে। তাহলে 24 দিনে ভাবেশ কতটা কাজ করেছে? 24 দিনে ভাবেশ বি ইন্টু 24 এতটা কাজ করেছে। বি হচ্ছে ভাবেশের এফিসিয়েন্সি, 24 হচ্ছে নাম্বার অফ ডেজ। এদের দুজনকে যখন আমি মেলাচ্ছি তখন আমি কি পাচ্ছি? টোটাল কাজ পাচ্ছি। টোটাল কাজ ছিল কিছুটা, তার ভেতরে কিছুটা করেছে সুমিত, তারপরে কিছুটা করেছে ভাবেশ। দুজনে যতটুকু পরিমাণ কাজ করেছে ততটুকু পরিমাণ কাজের মিশ্রণ হচ্ছে টোটাল কাজ। ঠিক আছে, ইফ এবার কি বলছে? ইফ বলে দিয়েছে। এবার একটা ইফ মানে কি? আলাদা কন্ডিশন। আলাদা কন্ডিশনে কি বলছে? সুমিত হ্যাড লেফট দ্য ওয়ার্ক আফটার ওয়ার্কিং ফর 6 days। যদি সুমিত কাজটা শুরু করার 6 দিন পরে ছেড়ে চলে যেত, তবে সুমিত কতটা কাজ করতো 6 দিনে? এস ইন্টু 6। এখানে ইফ মানে নতুন কন্ডিশন। কি বলতে চেয়েছে? সুমিত কাজটা শুরু করার 6 দিন বাদে ছেড়ে চলে যেত, তবে সুমিত 6 দিনে কতটা কাজ করতো? এস ইন্টু 6। দেন ভাবেশ মাস্ট হ্যাভ ফিনিশ দ্য রিমেনিং 36। তাহলে ভাবেশ রিমেনিং যতটা কাজ আছে, তাহলে ভাবেশ রিমেনিং কাজটুকু 36 দিনে করছে। তাহলে ভাবেশ রিমেনিং কাজটুকু কত দিনে করছে? 36 দিনে। তাহলে দুজনকে মেলালে এখানেও আমি টোটাল ওয়ার্ক পাচ্ছি। দুটো ক্ষেত্রে তোমার টোটাল ওয়ার্ক তো সেম, কারণ ইফ দিয়ে কন্ডিশন চেঞ্জ করেছে, আলাদা কিছুই না, কন্ডিশনটাকে চেঞ্জ করেছে, কিন্তু টোটাল ওয়ার্ক সেম। তাহলে এখান থেকে আমি এস আর বি এর রেশিও পেয়ে যাব। তাহলে দেখি আমি 12s মাইনাস 6s, তাহলে এখান থেকে পাচ্ছি 6s, 36b মাইনাস 24b, 12b। তাহলে এস বাই বি আমার কত চলে আসলো? এস বাই বি আমার চলে আসলো 2/1, হুইচ মিনস এস ইস টু বি এর রেশিও হচ্ছে কি? 2:1। এটা কি? এটা আমার এফিসিয়েন্সি রেশিও বেরোলো। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো? এই পর্যন্ত বোঝা গেছে শ্রেয়া? ছয় যোগ আফটার, এখানে তোমার কন্ডিশনটা চেঞ্জ করে দিয়েছে। ইফ দিয়ে করছে মানে কন্ডিশন চেঞ্জ করছে। কি বলেছে? সুমিত হ্যাড লেফট দ্য ওয়ার্ক আফটার ওয়ার্কিং ফর 6 days। আফটার 6 days বলেন, আফটার 6 days মোর বলেনি কিন্তু, আফটার ওয়ার্কিং ফর 6 days মোর। এটা কিন্তু তোমাকে এখানে কোয়েশ্চেনে বলা নেই, এখানে বলে দিয়েছে সুমিত হ্যাড লিভ। যদি সুমিত
কাজটা শুরু করার 6 দিন পরে ছেড়ে চলে যেত, তার জন্য আমি এস ইন্টু 6ই করেছি। তাহলে ওই 6 দিনে সুমিত কতটা কাজ করেছে, এস ইন্টু 6, সুমিতের এফিসিয়েন্সি ইন্টু নাম্বার অফ ডেজ ইকুয়ালস টু সুমিত যতটা কাজ করেছে। এবার যতটুকু কাজ পড়ে আছে সুমিতের কাজ করার পরে, ততটুকু কাজ কে করছে, ভাবেশ করছে 36 দিনে। তাহলে ভাবেশ 36 দিনে কতটা কাজ করেছে, 36 ইন্টু বি। বলো এবার বুঝতে পেরেছো? যদি এখানে 6 ডেজ মোর বলা থাকতো তখন আমরা 12 প্লাস 6 করতাম, কিন্তু এখানে 6 ডেজ মোর বলেনি, তার জন্য আমরা এটা করব। এটা আমার স্টেটমেন্ট, ঠিক আছে। এরপরে কি বলছে, দেন ফাইন্ড ইন হাউ মেনি ডেজ সুমিত অ্যান্ড ভাবেশ উইল কমপ্লিট দ্য ওয়ার্ক ওয়ার্কিং অল্টারনেটিভ। তাহলে যখন সুমিত আর ভাবেশের আমি এফিসিয়েন্সি পেয়ে গেলাম, এবার আমি এফিসিয়েন্সি রেশিও পেয়ে যাওয়ার সাথে সাথে আমি টোটাল ওয়ার্ক বার করতে পারবো। টোটাল ওয়ার্ক কি করে বার করব, এই রেশিওটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। আমি এই ইকুয়েশনে যদি রেশিওটা বসাই, তাহলে 12 দুগুণা 24 আর 24, 24 24 48, তার মানে কি আমার টোটাল ওয়ার্ক হচ্ছে কত, টোটাল ওয়ার্ক হচ্ছে আমার 48 ইউনিট, ঠিক আছে। এবার কি বলেছে, যদি তারা অল্টারনেটিভলি কাজ করতো, তাহলে এফিসিয়েন্সি রেশিও জানি, টোটাল ওয়ার্ক জানি, তাহলে আমি অল্টারনেট মেথড খাটাতে পারবো। প্রথমে কে কাজ করছে, প্রথমে কাজ করছে সুমিত, তারপরে কে কাজ করছে, ভাবেশ। তাহলে প্রথম দিনে ধরলাম সুমিত কাজ করছে, দ্বিতীয় দিনে ধরলাম ভাবেশ কাজ করছে, কারণ সুমিত 12 দিন কাজ করার পরে তারপরে 13 দিন থেকে তো তোমার ভাবেশ কাজ করছে, তার মানে সুমিত যতদিন কাজ করবে ততদিন ভাবেশ কাজ করবে না। এইটুকুনি আমি ক্লিয়ার। তাহলে আমি ধরলাম প্রথমে সুমিত কাজ করছিল, তারপরে ভাবেশ কাজ করছে। তাহলে যদি অল্টারনেটিভলি বলেছে মানে সুমিত আগে ভাবেশ পরে, সুমিত ভাবেশ, সুমিত ভাবেশ, এরকম করে যাচ্ছে। তাহলে 2 দিনে ইন 2 ডেজ সুমিত আর ভাবেশ দুজনে মিলে কতটা কাজ করবে, 3 ইউনিট কাজ করবে। তাহলে 48-এর নিয়ারেস্ট মাল্টিপল কি, 16 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে 16 দিয়ে গুণ করলে টোটাল ওয়ার্ক আমার কত চলে আসলো, 48 ইউনিট। তেমনি এই 2কেও আমি 16 দিয়ে গুণ করে দেবো, 2কেও আমি 16 দিয়ে গুণ করলে আমি এখানে কি পেয়ে যাচ্ছি, সুমিত আর ভাবেশ যদি অল্টারনেটিভলি কাজটা করে তবে 32 দিনে গিয়ে কাজটা কমপ্লিট হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, 32 ডেজ। বলো বুঝতে পেরেছো? দেখো 21 নম্বরে কি বলছে, 21 নম্বরও সোজা। The ratio of cost price to selling price of a bus is 6:7. If the bus had been sold for ₹1000 more, the profit would have been 2100 by 123%. Find the cost price of bus. তাহলে ঠিক আছে, আমি ধরলাম সিপি হচ্ছে তোমার 6x আর এসপি হচ্ছে তোমার 7x, ওকে। ইফ দ্য বাস হ্যাড সোল্ড ফর ₹1000 মোর, তার মানে এখন তোমার এসপি ড্যাশ কত, এখন তোমার এসপি ড্যাশ হচ্ছে 7x প্লাস 1000, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এসপি, বর্তমান এসপি। তাহলে তোমার প্রফিট কত, তাহলে এসপি মাইনাস সিপি করলে আমি প্রফিট পাবো। তাহলে এসপি কে তুমি সিপি দিয়ে বিয়োগ দিয়ে দাও, সিপি হচ্ছে তোমার 6x ইকুয়ালস টু আমি কি পাবো, প্রফিট পাবো। প্রফিট কার উপরে বের করে, প্রফিট পার্সেন্টেজ কার উপরে বের করে, প্রফিট পার্সেন্টেজ সিপির উপরে বের করে। তাহলে 6x এ 2100 বাই 123%, এই পার্সেন্টেজের সঙ্গে দুটো শূন্য কেটে দাও। তাহলে আচ্ছা ইকুয়েশনটা আমি আগে বলে দিই ভালো করে। এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে সিপি, এই দুটো বিয়োগ করলে আমি কি পাবো, প্রফিট পাবো। প্রফিট পার্সেন্টেজ থেকে আমি প্রফিট কি করে বার করব, যখন প্রফিট পার্সেন্টেজকে আমি সিপির ওপরে অ্যাপ্লাই করব আমাকে কি দেবে, প্রফিট দেবে। তাই আমি সেইভাবে প্রফিটটা বার করেছি। এবার আমাকে ক্রস মাল্টিপ্লাই করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এখানে হচ্ছে তোমার এক্স প্লাস 1000 ইকুয়ালস টু তোমার এখানে 3 দিয়ে কাটা যাবে একটুখানি, 3 7 21, 3 4 12, 3 অক্ষে 3, ঠিক আছে, আর যাচ্ছে না। তাহলে এবার যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি, এটা হচ্ছে 41x, এটা হচ্ছে 41,000 ইকুয়ালস টু এখানে কত, 42x।
ঠিক আছে, এবার 42x, আর এখানে তোমার এই যে 41xটা যদি রাইট হ্যান্ড সাইডে চলে যায়, তাহলে x এর ভ্যালু তোমার কত চলে আসছে? 41,000। x এর ভ্যালু আমার চলে আসছে 41,000। আমাকে কি বের করতে বলেছে? কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত ধরেছিলাম? 6x। তাহলে 6 ইন্টু 41,000 যদি আমি করি, 6 অক্ষে 6, 4 6 24, 246,000। 246,000 কোথায় আছে? অপশন বি ইজ আওয়ার অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? দেখো এই কোয়েশ্চেনে কি বলছে, 22-এ, এ বোট ক্যান ট্রাভেল 33.6। এটা এ হবে। দেখো কি বলছে, এ বোট ক্যান ট্রাভেল 33.6 কিলোমিটার ইন ডাউনস্ট্রিম ইন 24 মিনিটস। তাহলে ডাউনস্ট্রিমে ওই বোটের স্পিড কত হবে সেটা আমি আগে বের করে দিই। তাহলে 33.6 কিলোমিটার 24 মিনিটস। 24 মিনিটসকে আমাকে যদি আওয়ারে কনভার্ট করতে হয়, তাহলে বাই 60 করতে হবে। এই বাই 60টা উপরে চলে গিয়ে ইন্টু 60 হয়ে যাবে। এই পয়েন্ট যদি আমি তুলে দিই, এই শূন্যটা কেটে গেল, এই দিক দিয়ে কাটো, 4 6 24, 4 দিয়ে কাটো, 4 8 32, 4 4 16, 84 কিলোমিটার পার আওয়ার। এটা কি? এটা হচ্ছে আমার ডাউনস্ট্রিম স্পিড। ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে আমার এটা। ইফ দ্য স্পিড অফ ওয়াটার কারেন্ট ইজ 40% অফ দ্য স্পিড অফ বোট ইন ডাউনস্ট্রিম। তাহলে ওয়াটার কারেন্ট বলতে ভি এর ভ্যালু বলছে, 40% অফ দ্য স্পিড অফ বোট ইন ডাউনস্ট্রিম, মানে এখানে 2/5 অফ 84 করতে বলছে। করলে আমি কত পাচ্ছি? 5 অক্ষে 5, 5 6 30, 5 8 40, 5 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে এখান দিয়ে কত পাচ্ছি? 8 2 16 6, 16 2 32, আর একে 33.6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ভি এর ভ্যালু। এবার ভি এর ভ্যালু যদি এটা হয়, তাহলে ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু বের করতে গেলে কি করতে হবে? 84 দিয়ে আমি 33.6 কে বিয়োগ দিয়ে দিই। 84 কে 33.6 দিয়ে বিয়োগ দিলে আমি কত পাচ্ছি? 4 ঘর, 3 আর 1 4, 4 আর 4 মিলে গেলে 0, 50.4। এটা কার ভ্যালু? এটা হচ্ছে তোমার ইউ এর ভ্যালু। স্টিল ওয়াটারে বোটের স্পিড, স্টিল ওয়াটারে বোটের স্পিড হচ্ছে 50.4 কিলোমিটার পার আওয়ার। এবং আমাকে কি বের করতে বলেছে? দেন হাউ মাচ টাইম উইল দ্য বোট টেক টু কভার 50.4 কিলোমিটার। তাহলে কতটা টাইম লাগছে? ডিস্টেন্স 50.4 বাই ইউ মাইনাস ভি। ইউ কত? 50.4 মাইনাস ভি কত? 33.6। যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমার কত আসছে? 50.4 বাই, এখানে তোমার কত আসছে? 8 ঘর, 3 আর 1 4, 6 ঘর, 3 আর 1 4, 1 ঘর, 168। তাহলে পয়েন্ট পয়েন্ট উঠে গেল। পয়েন্ট পয়েন্ট উঠে গিয়ে তোমার যদি আমি 3 দিয়ে কাটি, 3 8 54 4, 168, তাই তো? 3 দিয়ে কাটলে 3 8 24 4, হাত থাকবে 2, 3 16 48, 48 আর 2 50। তাহলে 3 আওয়ার্স ইজ আওয়ার অ্যান্সার। বলে, বুঝতে পেরেছো? দেখো 28 নম্বরে বলছে দ্য রেশিও অফ টোটাল সারফেস এরিয়া টু কার্ভড সারফেস এরিয়া অফ এ কোন ইজ 11:2। এটা আমি সূত্র বলে দিচ্ছি, সূত্র বললে তোমরা পারবে। আচ্ছা, টোটাল সারফেস এরিয়া আর কার্ভড সারফেস এরিয়ার সূত্র তোমাদের কি মনে আছে? কোনের? পাই আর এল হচ্ছে কার্ভড সারফেস এরিয়া। কোনকে দেখতে কেমন হয়? কোনকে দেখতে হয় এরকম। এইটাকে বলা হয় স্ল্যান্ট হাইট। ওটা 1/3 পাই আর এল হচ্ছে তোমার আয়তন, স্ল্যান্ট হাইট। ঠিক আছে, এটা হচ্ছে তোমার স্ল্যান্ট হাইটকে আমরা এল দিয়ে ডিনোট করি। ঠিক আছে, যখন আমরা কার্ভড সারফেস এরিয়া বার করব, কার্ভড সারফেস এরিয়া মানে এই যে এরিয়াটা, টোপরের যে রাউন্ডিং পার্টটা, সেটাকে আমরা কার্ভড সারফেস এরিয়া। সেই কার্ভড সারফেস এরিয়ার ক্ষেত্রফল হচ্ছে তোমার, কার্ভড সারফেস এরিয়ার ক্ষেত্রফল হচ্ছে তোমার পাই আর এল। আর টোটাল সারফেস এরিয়া, কোণের টোটাল সারফেস এরিয়া বলতে পুরোটার ক্ষেত্রফল কি হবে? পাই আর কমন নিয়ে আর প্লাস এল, কমন নিয়ে আর প্লাস এল, পাই আর কমন নিয়ে আর প্লাস এল। এটা হচ্ছে তোমার কি টোটাল সারফেস এরিয়া। মাথায় রাখবে,
কার্ভ সারফেস এরিয়া হচ্ছে তোমার পাই আর এল, টোটাল সারফেস এরিয়া হচ্ছে পাই আর প্লাস এল। এটা অ্যাকচুয়ালি যদি ভাঙি তাহলে কেমন দেখাচ্ছে, পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। কেন এটা এরকম দেখাচ্ছে, তোমাকে তোমাকে যদি ছবিতে দেখাই, এই যে নিচে সার্কেলটা আছে, এই সার্কেলের এরিয়া কত, পাই আর স্কোয়ার। আর এই যে ওপরে যে কোণের মতো পার্টটা আছে, এই কোণের পার্টটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া, এটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া যেটাকে আমি শেড করলাম। কার্ভ সারফেস এরিয়া আমরা আগে কি বের করেছি, পাই আর এল, দুটোকে যোগ করলে আমি কি পাবো, টোটাল সারফেস এরিয়া। তাহলে টোটাল সারফেস এরিয়া কত, পাই আর কমন নিয়ে আর প্লাস এল। এবার এখান দিয়ে তুমি এই যে স্ল্যান্ট হাইটকে আমি এল দিয়ে ডিনোট করেছি, এল এর জায়গায় 50 বসিয়ে আরামসে বের, এখানে রেশিও দেওয়া আছে, রেশিও করবে, এল এর জায়গায় 50 বসাবে, আর আর কেটে যাবে, আরামসে বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? শর্টকাট বলতে তোমাকে ও ও ও সামনে দিয়ে দেখে করতে হবে। যেরকম তোমার এখানে সব থেকে বেশি ডিজিট কোথায় আছে, পয়েন্টের আগে এইখানে আছে 4, দেখো আর কোথাও 4 আছে নাকি, নেই, তার মানে ডাইরেক্ট তোমার এখানে 4 বসে গেল প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বারে দেখো কি আছে, 4, 4-এর থেকে তোমার 4 আর 4-এ 8, 8 8-এ 16, 16 থেকে 8 গেলে 8, তাহলে 4 8 হয়ে গেল। এবার 4 8 দু জায়গায় আছে। আবার দেখো 3 নাম্বার দেখো 4, 4 আর 8-এ 12, ঠিক আছে, 12 আর 4-এ 16, 16 থেকে যদি তুমি 8 বাদ দাও 8, আর এই যে এই 8, এবার যখন দশমের ঘরে চলে আসবে তখন আবার এইটা বিয়োগ করতে হচ্ছে, তাহলে +8 -8 0, তাহলে 480 কোথায় আছে, 480 অপশন সি তে আছে। বুঝতে পেরেছো? দেখো এই কোয়েশ্চেনে কি বলছে, পয়েন্ট সি ইজ সামওয়্যার বিটুইন দ্য স্ট্রেট লাইন এ অ্যান্ড বি ইফ পারসনস ট্রাভেলস ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি in 15 hours and point B to point C in 10 hours. তাহলে point A to point B in 15 hours আর point B to point C in 10 hours. ওভারঅল জার্নি তার স্পিড সেম, তার মানে তার স্পিড আমি ধরে নিলাম s। তাহলে পয়েন্ট A থেকে পয়েন্ট B পর্যন্ত সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত সে 15s ডিস্টেন্স ট্রাভেল করেছে। সামওয়্যার ইন বিটুইন, ও আচ্ছা, এ আর বি এর মাঝখানে সি আছে, এ আর বি এর মাঝখানে সি আছে। তাহলে কি বলছে, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি যেতে তোমার কতক্ষণ টাইম লাগছে, 15 আওয়ার্স, আর পয়েন্ট বি থেকে পয়েন্ট সি আসতে কত টাইম লাগছে, 10 আওয়ার্স। আমাকে কি বের করতে বলছে, দেন ফাইন্ড দ্য রেশিও বিটুইন এ অ্যান্ড সি আর এ অ্যান্ড সি আর বি অ্যান্ড সি। তাহলে তোমার এখানে তোমার বি থেকে সি এর ডিস্টেন্স কত, 10s ধরলাম, আর এ আর সি এর এ আর বি এর ডিস্টেন্স হচ্ছে তোমার 15s ধরলাম। তাহলে এবার কার কার রেশিও বার করতে বলেছে, রেশিও বার করতে বলেছে বিসি আর এসি। বিসির ক্ষেত্রে তোমার কত, বিসির ক্ষেত্রে তোমার 10s, এসির ক্ষেত্রে 5s, তাহলে 2:1 অ্যান্সার, 2:1 কারেক্ট। 5s কারণ টোটাল ডিস্টেন্স হচ্ছে 15s, তার ভেতরে বি আর সি এর পার্ট নিয়ে আছে 10s, তাহলে বাদ বাকি এ আর সি কতটা পার্ট নেবে, 5s নেবে। আচ্ছা দেখো, time taken by a person to cover certain distance is t hours. Find the time taken by him to cover 8/9 of the distance with 5/6 of the speed. আচ্ছা, আমি ধরে নিলাম অরিজিনাল স্পিড ছিল 6s, অরিজিনাল স্পিড ছিল 6s, সেই স্পিডে সে টি আওয়ার যদি যাত্রা করত, টি আওয়ার যাত্রা করলে সে 9 কিলোমিটার যেত, 9a কিলোমিটার যেত, ঠিক আছে। এইবার তার স্পিড হচ্ছে 5s, এখন ধরলাম সে ক্যাপিটাল টি আওয়ার যাত্রা করছে, তাতে সে 8a কিলোমিটার যাচ্ছে। আমাকে এই ক্যাপিটাল টি এর ভ্যালু বার করতে বলেছে, আমি কি করলাম, বাই করে দিলাম, এ এ কেটে গেল, এস কেটে গেল, 3 দুগুণা 6, 3 3 9, তাহলে
টি বাই ক্যাপিটাল টি ইকুয়ালস টু 3 5 15 8 2 16, টি ইকুয়ালস টু 16t বাই 50। বলো বুঝতে পেরেছো? দেখো কি বলছে, এ কার রানিং অ্যাট 2/5 of original speed reaches a place in 0.8 t minutes। ঠিক আছে, তাহলে একটা গাড়ি তার অরিজিনাল স্পিডের 2/5 ভাগে চলছে, তাহলে একটা প্লেসে পৌঁছায় কতক্ষণে? 0.8 t minutes। Find the ratio between the time taken by the car to reach the same place with its original speed। আচ্ছা দেখো, আমি ধরলাম গাড়িটা প্রথমে 2s স্পিডে যাত্রা করছিল, কতক্ষণ যাত্রা করেছে? 0.8 t মিনিটস। তাহলে টোটাল ডিস্টেন্স কত আমার? 1.6 st। এটা কি আমার টোটাল ডিস্টেন্স। এবার কি বলেছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স রেশিও বিটুইন দ্য টাইম টেকেন বাই দ্য কার টু রিচ দ্য সেম প্লেস। সেম প্লেস মানে 1.6 st ডিস্টেন্স উইথ ইটস অরিজিনাল স্পিড। অরিজিনাল স্পিড কত? 5s is to, and the time taken by it to cover twice the original distance। Twice the original distance means 32 st cover with half of the speed। Half of the speed means 2.5। তাহলে এখান দিয়ে এই এসটি কেটে গেল, এই এস কেটে গেল, এই পয়েন্ট উঠে গেল, 5 দিয়ে এখানে কাটলো 25, এখানে তোমার নিচে 10 আসলো, তোমার এখানে 2 গেল, 16 দুগুণা 32, তাহলে 1:4 ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? এইবার দেখো এখানে না, এখানে আর একটা ভাবেও করা যায়। আর একটা ভাবে বলতে, এখানে কিন্তু তোমাকে রেশিও চেয়েছে। তুমি জানো না যে ওই ডিস্টেন্স কতটা, তার অ্যাকচুয়াল স্পিড কতটা, তার টাইম লাগছে কতটা, তুমি কিছুই জানো না। খালি জানো যে ডিস্টেন্স ডি বলে, টাইম এস বলে, টাইম টি বলছি আমরা, আর স্পিড এস বলছি। আমি ধরলাম আইডিয়াল ক্ষেত্রে যদি সে অরিজিনাল স্পিডেই যেত, তাহলে ডি ডিস্টেন্স সে কভার করতো এস স্পিডে, তাহলে তার এত টাইম টি টাইম লাগতো। এখন সে কতটা ডিস্টেন্স যাচ্ছে? 2d ডিস্টেন্স যাচ্ছে, তার স্পিড কি? s/2। তাহলে এখান দিয়ে তোমার ডি কেটে গেল, এস কেটে গেল, 1:4, এটাও অ্যান্সার আছে। বোঝা গেছে? মানে এখানে তোমার রেশিও যেহেতু বলেছে, তার জন্য তুমি অরিজিনাল এর সঙ্গে কম্পেয়ার করতে পারো। বুঝতে পেরেছো? দেখো এভারেজ স্পিডের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? এভারেজ স্পিড যদি কোনো জায়গায় বলা থাকে, এভারেজ স্পিডের ক্ষেত্রে সূত্র হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এবার অনেক ক্ষেত্রে সময় বলে দেয়া থাকে না, সেই ক্ষেত্রে আমরা কি করি? টাইমকে আমরা স্পিডে কনভার্ট করে নিই। এবার সেটা কি করে করব সেটা আমরা এখানে দেখব। এ কার কভার 16.66% of distance with speed of 24 km per hour, 33% with the speed of 48 km per hour, and the remaining distance with the speed of 72 km per hour। Find the average speed। তাহলে এভারেজ স্পিড বের করতে গেলে আমাকে আগে টোটাল ডিস্টেন্স জানতে হবে। টোটাল ডিস্টেন্স আমি এইখান থেকেই বলতে পারবো 16.66% অফ দ্য ডিস্টেন্স, তার মানে 1/6 অফ দ্য ডিস্টেন্স। আমি ধরে নিলাম টোটাল ডিস্টেন্স হচ্ছে 6d। এবার 6d, আর এখানে তোমার সবকটা স্পিডে বলেছে, তার জন্য টাইমকে আমাকে স্পিডে কনভার্ট করতে গেলে কি করতে হবে? ডিস্টেন্স বাই স্পিড করতে হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হচ্ছে? 16.66%, মানে 1/6 অফ দ্য টোটাল ডিস্টেন্স যাচ্ছে কততে? 24 কিলোমিটার পার আওয়ারে। তাহলে 1/6 বলতে 1/6 মানে এখানে তোমার ডি কিলোমিটার যাচ্ছে কত স্পিডে? 24 কিলোমিটার পার আওয়ারে, এটা হচ্ছে টাইম। প্লাস নেক্সটটার ক্ষেত্রে 33.33% অফ টোটাল ডিস্টেন্স। তাহলে 33.33% টোটাল ডিস্টেন্স মিনস এটা 2d।
বাই এটা কত কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, 48 কিলোমিটার পার হয়ে যাচ্ছে। তাহলে রিমেনিং কত পড়ে থাকছে, 3D। এটা কত কিলোমিটার পার হয়ে যাচ্ছে, 72 কিলোমিটার পার হয়ে যাচ্ছে। তাহলে ডি 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 কেটে গেল। এবার যদি এটাকে এলসিএম নিই তাহলে আমি 144 নেবো এলসিএম। তাহলে 6 ইন্টু, এবার এখানে তাহলে হবে 6 ইন্টু 144, যেহেতু এলসিএম এর নিচে নেব তার জন্য 144টা ওপরে চলে গেল, বাই 24 দিয়ে কাটলে 6 প্লাস 48 দিয়ে কাটলে 3, 3 দুগুণা 6 প্লাস 72 দিয়ে কাটলে 2, 3 দুগুণা 6। তাহলে 3 6 18, তাহলে এখানে কাটলে 3, 3 দিয়ে যদি আমি এটাকে কাটি 48। তাহলে 48 কিলোমিটার পার আওয়ার ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো?